বাইরের থেকে ভিতরেই ভালো আছি বললেন শাহজাহান খান। জানাবো আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। জানাবো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো কাঠগড়ায় রূপার মাথায় হাত বুলালেন কামরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাইরের থেকে ভিতরে ভালো আছি বললেন শাহজাহান খান। মন খারাপ নেই, বাইরের থেকে ভিতরে ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাহজাহান খানকেও। শুনানির সময় শাহজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান, মনোযোগ দিয়ে শুনানি শুনেন। এ সময় তাকে শুনানির নানা সময় হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি। শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার ৩ মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে তাকে হাতে হাত করা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় শাহজাহান খানকে হাসি খুশি মুখে যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করে কারাগারে কেমন নববর্ষ কাটল। এ বিষয়ে শাহজাহান খান হেসে বলেন, আমাদের কথা আর কত শুনবে, তোমরা কিছু বলো, নববর্ষ যে হইছে এটাই তো। এছাড়া আদালতে ওঠার সময় শাহজাহান খান বলেন, মন খারাপ নেই, বাইরের যে ভেতরে ভালো আছি। এদিকে গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীকে নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবল ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। গোয়েন্দা সূত্র বলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গত ৭ মাসে সারা দেশে পুলিশের উপর ৫ শতাধিক হামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে ৭ মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেফতারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ ৫ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ১২ মার্চ তাকে রাজধানী মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগীরা। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম মামলা করেছেন। তবে হামলাকারীরা কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২৩ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়া সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এই সময় পুলিশের ২ সদস্যকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় লাখাই থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের সংশ্লিষ্টরা বলেছেন, সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। এইসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য। পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। গত ৭ মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ৩২২টি মামলা হয়েছে। বেশিরভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশে। পুলিশের উপর হামলার ঘটনায় ৭ মাসে ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা হয়েছে। সূত্র বলছে, গত বছরের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনায় ২৪টি, অক্টোবরে ৩৪টি, নভেম্বরে ৪৯টি ও ডিসেম্বরে ৪৪টি মামলা হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৩৮টি, ফেব্রুয়ারিতে ৩৭টি এবং মার্চে ৯৬টি মামলা হয়েছে। অর্থাৎ পুলিশ সব থেকে বেশি হামলা শিকার হয়েছে মার্চে। ডিএমপিতেই ২৩টি হামলার
হামলার ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কূটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করেছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে, সামনে পরিস্থিতি আরো ভালো হবে বলে মনে করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক। আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা। অদ্ভুত পরিস্থিতিতে পুলিশের সাবেক কর্মকর্তারা বলেছেন, পুলিশকে কঠোর অবস্থানে যেতে হবে, তা না হলে এই ধরনের হামলা চলতেই থাকবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশের কাজটাই অপ্রীতকর। এসব ঘটনা ঘটতে পারে, অপরাধী সুযোগ নেবেই, তবে এটা প্রতিরোধ করতে হবে। স্ট্রং অ্যাকশন হলে এগুলো কম আসবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে। তাদের উপর দিয়ে 7-8 মাসে যে দখল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাদের মধ্যে ভয় কাজ করছে, এখনো ট্রমায় আছে অনেকে। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক বলেন, পুলিশের উপর হামলাকারীরা গ্রেফতার হচ্ছে, আর যারা এখনো গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের উপর হামলার বিষয়ে কোনোভাবেই আমরা ছাড় দেব না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের ওপর হামলা। আবার এসব অপকর্মে জড়িতদের বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে। ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। বিশেষ করে অভিযানে গিয়ে তাদের বেশি সতর্ক থাকতে হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের ধারায় নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। এদিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অবহিত করেছেন ট্রেমি ব্রুশ। এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ, বিক্ষোভ ও বিভিন্ন দোকান ও ব্র্যান্ডে হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি দাবি করেন, বাংলাদেশের সম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। 2 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমসেও এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটেছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে, এমনকি নাৎসি প্রতীক যেমন ঢাকার একটি ছবিতে দেখা গেছে তাও প্রকাশ্যে তুলে ধরা হয়েছে। এছাড়া মার্কিন ব্র্যান্ড যেমন কেএফসি ও কোকা কোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী প্রচার চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছেন। জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্রেমি ব্রুশ বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি, বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে। তিনি আরো বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চায়, তা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে। অবশ্যই এই সমস্ত বিষয় এবং আপনি যে আলোচনা করেছেন এমনকি প্রতিবাদ ইত্যাদি বাংলাদেশ কর্তৃপক্ষেরই বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ। তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেমনটা আপনারা উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন রিপোর্টেও দেখেছি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না, কিন্তু এটা সত্যি। টমি ব্রুশ আরো বলেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ। মানুষের কর্মকাণ্ড ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে। গত 20-25 বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজে অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে, তারা কি বিকল্প বেছে নেবে? কাঠগড়ায় রূপার মাথায় হাত বোলালেন কামরুল। ঢাকার আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কিত বক্তব্যে আলোচনায় থাকা সাংবাদিক রূপা ছাড়াও গ্রেফতার হন তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ। তারা দুজনেই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের। বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুইজনকে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও
গ্রেফতার শুনানির জন্য তোলা হয়। কাঠগড়ায় এসেই দেখা হয় রূপা শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের টি শার্ট পরা ছিল। এই দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুইজনে হাত ধরে কাঠগড়ায় একপাশে কথা বলতে থাকেন। পায়ে সাধারণ স্যান্ডেল, গায়ে মেরুন মলিন সালোয়ার কামিজ, মাথায় লাল ছোট খোপা ফারজানা রূপার। বেশ কয়েক মিনিট এই দম্পতি নিজেদের ভিতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভিতর ঢোকেন ৭১ টিভির সিও মোজাম্মেল হক বাবু বেশ কয়েক মিনিট ধরে রূপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরে রূপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারাও কথা বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।